বিকাশ দা, সর্বনাশ হয়ে গেল। ওই শোনো আওয়াজ, পশ্চিমের বাঁধটা ভেঙে জল গ্রামে চলে আসছে। আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না বিকাশ দা। চুপ কর রতন, এই সময় চেঁচামেচি করবার সময় নয়। এখন আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র খাবার নিয়ে কোনো নিরাপদ স্থানে যাওয়া। কি হবে আর এসব করে? ওই দেখো কিভাবে দ্রুত গতিতে জল এখানে চলে আসছে। গ্রামটা তলিয়ে যাবে, পুরো গ্রামটা। শোনো শোনো, মানুষের চিৎকার, আমার গলা শুকিয়ে আসছে বিকাশ দা। আমিও শুনছি, কিন্তু এইভাবে হাল ছেড়ে দিলে চলবে? দড়িটা দে বলছি, অন্তত ঘরের দুটো খুঁটি যদি বাঁধবার চেষ্টা করতে পারি যেন চালটা ভেসে না যায়। আর খুঁটি আর চাল গো, সব ভেসে যাবে। চলো চলো পালাই। সবাই যেমন জান নিয়ে পালাচ্ছে। ওই দেখো ওই দেখো, ও জল ঘরের দাওয়া এসে উঠলো গো। পায়ের পাতা ভিজে যাচ্ছে ঠান্ডা বরফ। পালাবি কোথায় রে? বল না কোথায় পালাবি? চারিদিকে এখন জল, উপরওয়ালার নাম নেই আর বুকে সাহস রাখ। আমাদের এখানেই লড়তে হবে, এই মাটি কামড়ে পড়ে থাকতে হবে। আমি পারবো না বিকাশ দা, আমার দম বন্ধ লাগছে। আমার খুব ভয় করছে। মা গো, আমাদের কি হবে? আমরা কি ডুবে মরবো? এভাবে ভীতুদের মতো চিৎকার করে কোনো লাভ নেই, যা করবার আমাদেরই করতে হবে। সব শেষ হয়ে গেল নারায়ণ কাকা। মাথার ঘাম পায়ে ফেলে যা কিছু করেছিলাম, এক রাতের মধ্যে সব জলের তলায়। আমার লাউয়ের মাচাটা, শুধু ডগাটা দেখা যাচ্ছে গো। নতুন কি দেখছিস গোপাল? আমার এই 70 বছরের জীবনে এই নিয়ে 4বার দেখলাম এই প্রলয়। মাটির ঘর, টিনের চাল, সাধের ফসল সবই তো গেল। এখানে আমরা আর কি করতে পারি? এগুলো প্রকৃতির দুর্যোগ, আমাদেরকে মেনে নিতে হবেই। কিন্তু এবারের জলটা যেন বড্ড বেশি কাকা। পশ্চিমের বাঁধটা যে এমনভাবে ভেঙে যাবে কেউ ভাবতে পারিনি। ছেলে বউকে তো ওদের মামার বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম আগেই, কিন্তু আমি আমি যেতে পারলাম না এই মাটি, এই মায়ার কারণে। পুরুষদেরই তো পড়ে থাকতে হয়। ঘর কি শুধু ইট মাটি খড় দিয়ে হয় রে? ঘর হয় মায়ায়, স্মৃতিতে। সেই মায়ার বাঁধন ছিঁড়ে আমরা যাব কোথায়? এই জলই আমাদের শত্রু। আবার এই জল নেমে গেলে এই পলি মাটিতেই তো আমরা আবার সোনার ফসল ফলাবো। তোমার কথা শুনলে মনে জোর পাই, কিন্তু যখন ওই জলের দিকে তাকাই বুকটা কেমন যেন ধড়াস করে ওঠে। আবার দুটো গরু বাছুরটা জানি না কোথায় ভেসে গেল। গোয়াল ঘরের চালটাও তো দেখছি না। ধানের গোলাটা পুরো ডুবে গেছে। খাবো কি, বাঁচবো কিভাবে? ওপরওয়ালা যখন ডুবিয়েছেন তিনি ভাসাবেন, তার উপর বিশ্বাস হারাস না। এখন শুধু টিকে থাকবার লড়াই। দেখিস, এই জল আবার নেমেও যাবে। এই জল ঢাকার জন্য আসেনি। কবে নামবে, কতদিনে নামবে? ততদিন কি আমরা এই চালের উপর বসে টিকতে পারবো? আকাশের দিকে দেখো, এখনো কি ভয়ঙ্কর মেঘ করে আছে। আমাদের ওপরওয়ালার উপর ভরসা রাখা ছাড়া আর কিছু করার নেই। যতদিন এই পানি না নামছে ততদিন এই চালের উপরই থাকতে হবে। বন্যার কারণে যে কত মানুষের ক্ষতি হয়েছে, এত কষ্টের জিনিস, গবাদি পশু সব জলে তলিয়ে গেল, কত মানুষ মারা গেল এই বন্যার কারণে। সাহস রাখ গোপাল, আমার তো খুব খিদে পেয়েছে। ভাগ্যিস চালে উঠে আসবার সময় কিছু শুকনো খাবার সাথে করে এনেছিলাম। তোর খিদে পেলে তুইও খেতে পারিস। এখানে পরিষ্কার জল আর মুড়ি গুড় রয়েছে, মাখিয়ে দেব, খাবি? আচ্ছা ঠিক আছে কাকা, তুমি মুড়ি আর গুড় মাখো। এই বন্যার জল দেখে আমি তো পুরো দিশেহারা হয়ে গেছিলাম, সাথে কিছুই আনতে পারিনি। তাড়াতাড়ি করে বাড়ির সকলকে বাইরে পাঠিয়ে দিলাম। তারপর ঠিক আছে ঠিক আছে, সমস্যা নেই। আমার কাছে যা খাবার আছে আমাদের 2-3 দিন চলে যাবে। এই নে খা। আর কোনো দিকে গিয়ে লাভ নেই শঙ্কর, কোথাও এক ছটাক শুকনো জায়গা নেই। ওই যে স্কুল ঘরটা, ওটার চাল পর্যন্ত জল। যা কিছু খাবার ছিল মানুষের ঘরে সব তো নষ্ট। মানুষের যা অবস্থা চোখে দেখা যায় না। শুধু খাবারের চিন্তা করলে তো হবে না কার্তিক। জলটা নামার পর কি হবে
সেই ভয়াবহতার কথা ভেবে রেখেছিস? এই জল যখন নামবে তখন রেখে যাবে শুধু পলি মাটি, রোগ জ্বালা আর সাপের আস্তানা। ঘরে ফেরা মানুষগুলো এসে দাঁড়াবে কোথায়, খাবে কি? এই দেখ না, যেদিকে চোখ যাচ্ছে শুধু মানুষের জিনিসপত্র, মানুষের গবাদি পশুর মৃতদেহ, চারিদিকে পচা গন্ধে ম ম করছে। এখনো তো ভবিষ্যতের কথা ভাবলে আমার মাথা কাজ করছে না। এখনকার চিন্তা, এখন কয়েকটা উঁচু বাড়ি থেকে যা চাল ডাল উদ্ধার করা গেছে তাই দিয়েই চালাতে হবে। সবার মধ্যে সমান ভাগে ভাগ করে নিতে হবে। একা বাঁচা যাবে না, বাঁচলে সবাই একসাথে বাঁচবো। কতদিন চলবে রে ওতে? বড় জোর 2-3 দিন, তারপর প্রতিবার যা হয় তাই হবে। সরকারি সাহায্য আসবে ঠিকই, কিন্তু আস্তে আস্তে যা দেরি হবে তাতে অনেকের প্রাণ বেরিয়ে যাবে। কাগজে কলমে হিসেব হবে এক, আর আমরা পাবো আর এক। এটাই তো কয়েক বছরের ইতিহাস। সাহায্য আসবে, কিন্তু তার আশায় বসে থাকলে চলবে না। আমাদের নিজেদেরই কিছু করতে হবে, না হলে সবাই এভাবে মারা পড়বো। দেখি কদিন এভাবে নৌকা নিয়ে সবার বাড়ি বাড়ি ঘুরে আসবো। যাদের দেওয়ার মতো সামর্থ্য আছে তারা ঠিকই দেবে। আর এভাবে সম্ভব না হলে আমরা পাশের গ্রামে চলে যাব, সেখান থেকে সাহায্য নিয়ে আসবো। এই গ্রামের জন্য তবু হাল ছাড়া যাবে না। কথাটা তুই ঠিকই বলেছিস। যদি এখানে সাহায্য না পাই তবে আমরা পাশের গ্রামে যে সাহায্য চেয়ে দেখতে পারি, হয়তো সেখান থেকে যে অনুদান পাবো তাই দিয়ে আমাদের গ্রামের মানুষগুলো বেঁচে যেতে পারে। ওই দেখো, বিকাশ আর রতন ওদের চালের উপর বসে আছে। বেচারা রতনটা ভয়েই আধমরা হয়ে গেছে। চলো চলো, ওদের নৌকায় তুলে নি। একসাথে থাকলে ভয় কমে, সাহস বাড়ে। ঠিক বলেছিস, একা একা থাকলে ভয় আর চিন্তা দুটোই সাপের মতো ছোবল মারে। ওই ওই দেখো, ওই দেখো, দেখা মানে থাকার জায়গা দেখা যাচ্ছে। ওইখানেই যাই, ছাদটাও ভালো আছে, ওখানেই সবাই আস্তানা গাড়বো। ঠিক বলেছি শঙ্কর, এদেরকে নিয়ে চল মন্দিরে যাই। দূর হচ্ছে না, খুঁটি পোঁতবার মতো 1 ইঞ্চি মাটিও নেই। সব কাদায় ভর্তি। এই ছেঁড়া ত্রিপল দিয়ে মাথা গোজবার ঠাঁই হবে কি? এর চেয়ে চালের উপর থাকাই ভালো ছিল। শান্ত হ বিকাশ, যা আছে তাই দিয়েই তো চলতে হবে। তোর তো বউ বাচ্চা নেই, তাই তো রাগটা বেশি। আমার চিন্তা হচ্ছে মালতী আর মেয়েটার জন্য। ওরা কি খবর পেয়েছে? ভাবছে হয়তো আমরা বেঁচে নেই। ওদের কাছে খবর পৌঁছানো দরকার যে আমরা বেঁচে আছি। খবর পৌঁছাবে কি করে? কোনো উপায় কি আছে? সব তো বন্ধ, গ্রাম থেকে বেরোনোর পথ নেই। আমরা যেন এক জলের কারাগারে বন্দি। প্রতি বছর বর্ষা আসে আর আমাদের জীবন নিয়ে এরকম ছেলে খেলা করে। কি দোষ করেছি আমরা যে আমাদের সাথে এমন হয়? দোষ গুণের কথা নয় রে, এটা আমাদের ভাগ্য। নদীর ধারে বাস, বন্যা তো আসবেই। বাপ ঠাকুরদার আমল থেকে তাই দেখে আসছি। কিন্তু এবার যেন আমাদের সবটুকু কেড়ে নিতে এসেছে। সর্বশান্ত করে ছাড়বে এই বন্যার জল। ভাগ্য না ছাই, সব মানুষের তৈরি। ঠিক মতো বাঁধটা ঠিক করলে আজ এই দিন দেখতে হতো না। সব ওই শহরের বাবুদের কারসাজি। ভোটের সময় এসে পায়ে ধরে, আর তারপর আমাদের জীবন নিয়ে ওদের মাথা ব্যথা নেই। টাকা খেয়ে নষ্ট। ওই তো একটা বাঁধ তৈরি করে দিয়েছে, তার মধ্যে যে টাকা এসেছে সব নিজের পকেটে ঢুকিয়েছে। নাহলে এত তাড়াতাড়ি কি বাঁধটা ভেঙে যায়? তুই ঠিকই বলেছিস বিকাশ, এরা স্বার্থের কারণে আমাদের ব্যবহার করে, আর এই দুর্যোগের সময় আমাদের খোঁজও রাখে না। দেখবি, এই বন্যার জল কমে গেলে আবার চলে আসবে বাঁধ তৈরি করতে। এখন ওসব ভেবে কি লাভ? যা হবার তো হয়েই গেছে। এখন শুধু একটাই কাজ, বেঁচে থাকা, একে অপরকে বাঁচিয়ে রাখা। চলো চলো, চেষ্টা করে দেখি আরেকটিবার। দড়িটা আমার দিকে দাও দেখি, মনের জোর হারালে চলবে না। হ্যাঁ বিকাশ, তুই আবার চেষ্টা কর। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো দেখি। রাতের বেলায় জলটাকে দেখেছি শঙ্কর, কি শান্ত, কি স্থির। দিনের বেলায় যে এত সর্বনাশা, এত ভয়ঙ্কর। রাতের বেলায় ওই চাঁদের আলো ওই জলের মধ্যে দেখ কি সুন্দর জ্বলছে, চারিপাশটা আলোয় ভরে গেছে। এই শান্ত রূপটাই তো সবচেয়ে ভয়ঙ্কর কাকা। এই শান্ত জলের নিচেই চাপা পড়ে আছে আমাদের ঘর, স্বপ্ন, হাড় ভাঙা খাটুনির ফসল। আচ্ছা কাকা, ওপরওয়ালা কি সত্যি আছেন? থাকলে নিজের সৃষ্টিকে নিয়ে এমন নিষ্ঠুর খেলা কেন করেন? আছেন কি নেই সেই তর্কে গিয়ে লাভ নেই। তিনি পরীক্ষা নেন, আমাদের ধৈর্যের পরীক্ষা, আমাদের সাহসের পরীক্ষা, মনুষ্যত্বের পরীক্ষা। আমার ঠাকুরদাও এই নদীর তীরে ঘর বেঁধেছিলেন। তিনিও বন্যা দেখেছেন, সব হারিয়েছেন, আবার সব গুছিয়েও নিয়েছেন। আমাদের রক্তে আছে রে এই লড়াইটা। কিন্তু কত প্রজন্ম ধরে পরীক্ষা চলবে? আমরা কি একটু শান্তিতে বাঁচতে পারি না? লেখাপড়া যা শিখেছিলাম, ভেবেছিলাম শহরে গিয়ে একটা কাজ জোগাড় করব।
কিন্তু এই মাটির টান, গ্রামের মায়া ছাড়তে পারলাম না। আজকে মনে হচ্ছে মস্ত বড় ভুল করেছিলাম। যদি এতদিন শহরে চলে যেতাম তাহলে ঘর বাড়ি করে ওখানেই থেকে যেতে পারতাম, এত কষ্ট সহ্য করতে হতো না। ভুল করিসনি। নিজের মাটি ছেড়ে পালানোটা কোনো সমাধান নয়, ওটা কাপুরুষতা। লড়াই করে টিকে থাকার নামই জীবন। দেখিস, কালকে সকালে যখন সূর্য উঠবে তখন মনে নতুন আশা জাগবে। মানুষ আশাতেই বেঁচে থাকে। আশা? আমার তো এখন শুধু ভয় হয় গো। এই জল যদি আর না নামে, এবার যদি মন্দিরটাও ডুবে যায় তখন কি হবে? আর যতদিন সঠিকভাবে ওই বাঁধ নির্মাণ না করা যাবে ততদিন এটা চলতেই থাকবে। আমাদের কিছু একটা করা দরকার। থাক থাক, এসব নিয়ে ভাবিস না আর। আর মাত্র এইটুকু ভাত কার্তিক দা, এই কয়েকটা দানা নিয়ে কি হবে? আমার যে খিদে পেট জ্বলে যাচ্ছে, কালকে রাত থেকে পেটে একটা দানাও পড়েনি। তুই শুধু একা না খেয়ে নেই রতন, এখানে আমরা 6 জন আছি। যা আছে সবাইকে ভাগ করে খেতে হবে, পেটে পাথর ভেদে থাকতে হবে। এখন কান্নাকাটি করে বা হাহুতাশ করে কোনো লাভ নেই। আমি কান্নাকাটি করছি না, কিন্তু শরীর যে আর চলছে না, মাথাটা কেমন বনবন করে ঘুরছে। মনে হচ্ছে এখানেই মরে পড়ে থাকবো। মরার কথা মুখে আনবি না, মরলে তো সব এক নিমেষে শেষ। বেঁচে থাকলে আবার সব হবে। নে এটুকু মুখে দে, আর আর জলটা বেশি করে খাবি, শরীরটা তাজা থাকবে। এই নোংরা জল, এই ঘোলা জল খেলে তো আর অসুখ করবে, কলেরা টাইফয়েড হয়ে যাবে। উপায় কি? আমাদের কাছে আর কোনো উপায় আছে কি? আমি চেষ্টা করছি বৃষ্টির জল ধরে রাখবার। একটা বড় গামলা রেখেছি, বৃষ্টি নামলে যদি কিছু বিশুদ্ধ জল পাওয়া যায়। এখনকার মতো এটাই খা, আর বেশি কথা বলিস না। কথা বললে যে শক্তি নষ্ট হয়, শক্তি বাঁচিয়ে রাখ। সামনে অনেক লড়াই, যেভাবে হোক এই কঠিন পরিস্থিতিতে আমাদের টিকে থাকতেই হবে। তার জন্য যা যা করবার লাগে আমাদের সবাইকে করতে হবে। এখন আমি তুই তাড়াতাড়ি খেয়ে নে। ঠিক আছে কার্তিক দা, আমি খেয়ে নিচ্ছি। বৃষ্টির পানি জমাতে পারলে আমাদের আমাদের কিছু খেতে দিও। এই নোংরা জল আমি আর খেতে পাচ্ছি না, প্রচুর দুর্গন্ধ। আচ্ছা ঠিক আছে। শঙ্কর, আমার শরীরটা খুব খারাপ লাগছে, গাটা যেন পুড়ে যাচ্ছে, মাথাটাও ছিঁড়ে পড়ছে যন্ত্রণায়, আর সহ্য করতে পারছি না রে। তাই তো, হ্যাঁ, আমার তো গায়ে বেশ জ্বর এসেছে গোপালদা। এই ভেজা স্যাঁতস্যাঁতে আবহাওয়া, এই দুশ্চিন্তায় এটা হওয়ারই ছিল। অনেকক্ষণ জলের মধ্যে ছিলে, তাই না? এখন কি হবে বলতো? এখানে না আছে ডাক্তার, না আছে ওষুধ। আমার কিছু হয়ে গেলে মালতী আর আমার মেয়েটার কি হবে? ওরা যে পথের ভিখিরি হয়ে যাবে। অত চিন্তা করো না, চিন্তা করলে জ্বর আরও বাড়বে। সামান্য জ্বর এই পরিস্থিতিতে হতেই পারে। আমি দেখছি কি করা যায়। দেখি ভেতরে কোনো শুকনো কাপড় পাওয়া যাবে কিনা, শরীরটা তাহলে শুকনো রাখা খুব দরকার। জানি না, কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে। ওই যে পাশের গ্রামের হরিপদ, গতবারের বন্যায় জ্বরে পড়েই তো লোকটা মারা গেল। সময় তো ওষুধ পাইনি। আমারও যদি... চুপ করো তো, অশুভ কথা বলতে নেই। নারায়ণ কাকা কিছু টোটকা জানতে পারে, পুরনো দিনের মানুষ, অনেক অভিজ্ঞতা। তাকে আমি জিজ্ঞেস করছি। এখন চোখ বুজে শুয়ে পড়ুক দেখি। মনকে শক্ত রাখুন, মনের জোরেই অর্ধেক অসুখ সেরে যায়। আমি যাই, মন্দিরের ভেতর থেকে কিছু শুকনো কাপড় পেলে নিয়ে আসছি। এই কাপড়গুলো গোপাল দাদার গায়ে দিই, তাহলে একটু ঠান্ডা কম লাগবে। কার্তিক, তুই কি কিছু লক্ষ্য করছিস? আমার যেন মনে হচ্ছে জলটা একচুল কমেছে। ওই যে দেখ না, এই সিঁড়িটা দেখ, ধাপটা যেন কালকের থেকে কালকে পুরোপুরি ডুবে ছিল না, আজকে ওটা দেখা যাচ্ছে। দেখ। হ্যাঁ রে, ঠিকই তো বলেছিস, আমিও যেন তাই দেখছি। চোখের ভুল নয় তো, নাকি আশা করতে করতে চোখটাই ধোকা দিচ্ছে? না না, ভুল নয়। আমি কালকে রাত থেকে এক দৃষ্টে তাকিয়ে আছি। জলটা সত্যিই নামতে শুরু করেছে। ওপরওয়ালা মুখ তুলে চেয়েছেন, তাহলে আমাদের আমাদের কান্না তার কানে পৌঁছেছে। এত সহজে উল্লাসিত হোস না বিকাশ। নদীর জল ওর মতিগতি বোঝা বড় ভার। হয়তো সামান্য কমে, আবার হু হু করে বাড়বে। পুরোপুরি না নামা পর্যন্ত মনে শান্তি নেই। বাড়লেও কমা তো শুরু হয়েছে, এটাই অনেক। আমার মনে হচ্ছে আমরা এ যাত্রায় বেঁচে যাব। এই জল একদিন পুরোপুরি নেমে যাবে, আমরা আবার আমাদের ভাঙা ঘরে, আমাদের গ্রামে ফিরতে পারবো। ফিরতে তো পারবি, কিন্তু ফিরে গিয়ে দেখবি কিছু আর আগের মতো নেই। যা কিছু রেখে গেছিলিস তার কিছুই আর খুঁজে পাবি না। লড়াইটা তখন নতুন করে শুরু হবে, কাদামাটির সাথে, সাপ খোপের সাথে। হ্যাঁ, তা তো ঠিকই বলেছ। একটা জিনিস দেখেছো, আমাদের গ্রামে এখন পুরুষ মানুষ ছাড়া আর কেউ নেই। সবাই থাকবে কিভাবে বল? আরে আমরা তো আমাদের আত্মীয় স্বজন সবাইকে অন্য গ্রামে পাঠিয়ে দিয়েছি এই বন্যার হাত থেকে বেঁচে থাকার জন্য। যতদিন না এই পানি নামছে ততদিন এখানে আমরা ছাড়া কেউ নেই।
বলেছিলাম না গোপাল, জল যেমন আসে তেমন চলেও যায়, প্রকৃতির এটাই নিয়ম। দেখ, জল নেমে যাচ্ছে, পথ ছাড়ছে আমাদের জন্য। হ্যাঁ কাকা, জল তো নামছে, কিন্তু সঙ্গে যে বিশ্রী গন্ধটা রেখে যাচ্ছে, দম বন্ধ হয়ে আসছে। চারিদিকে শুধু ধ্বংসের চিহ্ন, মনে হচ্ছে যেন শ্মশানে দাঁড়িয়ে আছি। চারপাশে দেখো পশু পাখির পচা মৃতদেহ। এটাই তো স্বাভাবিক, যা কিছু ডুবিয়ে রেখেছিল তার পচন ধরেছে। এই গন্ধ, কাদা, ধ্বংসস্তূপ, এসব নিয়েই তো আমাদের নতুন করে বাঁচতে হবে। এই পচা গন্ধটাই তো নতুন জীবনের শুরু রে। পারবো তো কাকা, মনটা কেমন দমে যাচ্ছে। কোথা থেকে শুরু করব, কি দিয়ে শুরু করব কিছুই বুঝতে পারছি না। সব যেন গুলিয়ে যাচ্ছে। পারতে হবে, একা তো নোস, আমরা সবাই আছি। একজন আর একজনের হাত ধরলে দেখবি ঠিক পথ খুঁজে পাওয়া যাবে। আগে মাটিটা শুকুক, তারপর দেখা যাবে। সব একসাথে ভাবলে চলবে না। তোমার কথা শুনলে মনে হয় কিছুই হয়নি। তুমি এত শক্তি পাও কোথা থেকে কাকা? বয়স থেকে রে, অভিজ্ঞতা থেকে। জীবন যখন বারবার কেড়ে নেয় তখন হারানোর ভয়টা কমে যায়। তখন শুধু নতুন করে পাওয়ার ইচ্ছেটা জেদ হয়ে বেঁচে থাকে। উফ, কি ভয়ানক গন্ধ! এখানে মানুষ থাকবে কি করে? আমার তো দম বন্ধ হয়ে বমি পাচ্ছে শঙ্করদা। এটাই এখন আমাদের গ্রামের গন্ধ, রতন। এই গন্ধের সাথেই আমাদের কয়েকটা দিন কাটাতে হবে। চোখ সয়ে গেলে নাকও এক সময় সয়ে যাবে। ওই দেখো, আমার বাড়িটার কোনো চিহ্নই নেই, শুধু কয়েকটা বাঁশ আর একরাশ কাদা পড়ে আছে। ও বাবা, কোথায় যাব আমি, কোথায় থাকবো? আমার সব শেষ হয়ে গেল। শুধু তোর বাড়ি নয়, দেখ কারোর বাড়ি আসতো নেই। আমার ঘরেও তো শুধু দেওয়ালটা কোনো মতে দাঁড়িয়ে আছে, চালও নেই, বেড়া নেই, সব জলের তরে ভেসে গেছে। আমাদের সবারই একই অবস্থা রে। তাহলে কি হবে? আমরা কি আবার নতুন করে সব বানাতে পারবো? অত টাকা পাবো কোথায়? খাটুনির শক্তি বা পাবো কোথায়? শরীর তো ভেঙে পড়েছে। জানি না রে, কিন্তু চেষ্টা তো করতে হবে। সরকার থেকে কিছু সাহায্য দেবে হয়তো, বাকিটা নিজেদেরকেই জোগাড় করতে হবে। এখন ভেঙে পড়লে চলবে না। তুমি এখনো সরকারের অনুদানের জন্য বসে আছো? সরকারের অনুদান বা সাহায্য এলে তো এতদিন চলে আসতো। সরকারের অনুদান না আসলে আমরা নিজেই কিছু একটা করব। চল চল, বাকিদের খবরটা দিই, বলি যে গ্রামে ঢোকার মতো অবস্থা হয়েছে। সাবধানে ফেলিস বিকাশ, এই কাদায় এখন সাপখোপের আড্ডা। এ সময় ওদের বড্ড উপদ্রব বাড়ে, কামড়ালে রক্ষে নেই। সাপের ভয় করলে চলবে না গোপালদা, এই কাদা জঙ্গলের মধ্যে নতুন করে ঘর তুলতে হবে। ঠিকই বলেছিস, প্রথমে সবার যাওয়ার রাস্তাগুলো পরিষ্কার করতে হবে, তারপর যার যার বাড়ি এক এক করে ঠিক করতে হবে। তাড়াহুড়ো করলে হবে না, সবাই মিলে হাত লাগাতে হবে। আজকে তোর বাড়ি, কালকে আমার বাড়ি, এভাবেই করতে হবে। একার পক্ষে এসব সরানো সম্ভব না। তাই ভালো, কিন্তু শরীর যে আর টানতে চাইছে না। এতদিনের অনাহার, ঠিকমতো ঘুমাতে পারিনি, তার উপর এই পচা গন্ধের মধ্যে এই খাটুনি, মাথাটা ঘুরছে। শরীরটাকে টানতেই হবে, পুরুষ মানুষ হয়ে জন্মেছি, এইটুকু কষ্ট সহ্য করতে না পারলে চলবে? আমাদের বউ ছেলে মেয়েরা আমাদের দিকে তাকিয়ে আছে। আমরা যদি এখন ভেঙে পড়ি তাহলে ওদের কি হবে? ওদেরকে কোন ভরসায় গ্রামে ফিরতে বলবো? বিকাশ ঠিকই বলেছে, মনে জোর আনুন গোপালদা। এই দেখুন, কাদা সরাতে সরাতে আপনার সবকিছু পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। সব আবার আগের মতো হবে। ঠিক আছে, চলো আবার কাজে লেগে পড়ি। হ্যাঁ হ্যাঁ, সবাই একসাথে কাজ করলে খুব তাড়াতাড়ি আমরা আমাদের আগের গ্রাম ফিরে পাবো। খবর পাঠিয়েছি শঙ্কর, শহরে যারা আশ্রয় নিয়েছিল, যারা আত্মীয়দের বাড়ি চলে গেছিল, তাদের ফিরতে বলেছিস? রতনকে পাঠিয়েছিলাম পাশের গ্রামে, ওখান থেকে লোক শহরে যাচ্ছে, তাদের হাত দিয়ে খবর পাঠিয়ে দিয়েছি। বলেছি গ্রাম পরিষ্কার, জল নেমে গেছে, এবার সবাই ফিরে আসতে পারবে। ভালো করেছিস। মেয়েরা বউরা গ্রামে ফিরলে তবেই তো গ্রাম আবার গ্রাম হয়ে উঠবে। আমরা পুরুষগুলো তো শুধু গ্রামটাকে আগলে বসেছিলাম, প্রাণ প্রতিষ্ঠা তো ওরাই করবে। ওদের কলরবই তো এই শ্মশান আবার গ্রাম হয়ে উঠবে। কিন্তু ওরা এসে এই অবস্থা দেখলে কি মনে জোর পাবে? চারিদিকে শুধু নেই আর নেই, হাহাকার ছাড়া তো কিছুই নেই। ভাঙা ঘর, নষ্ট ফসল, থকথকে কাদা। পারে পারে, মেয়েরা সব পারে। ওরা ভাঙা ঘরকে ভালোবাসা দিয়ে, যত্ন দিয়ে আবার আস্ত করে তুলতে জানে। দেখিস, ওরা ফিরলেই আমাদের কাজের গতি দ্বিগুণ বেড়ে যাবে। ওদের মুখের দিকে তাকিয়েই আমরা আমরা সব কষ্ট ভুলে যাব। হয়তো তাই, এই চক্র চলতেই থাকবে, তাই না কাকা? আমরা গড়ব, প্রকৃতি ভাঙবে, আবার আমরা জীবন দিয়ে গড়ব।
হ্যাঁ, এটাই জীবন। নদীর ধারের জীবন এমনই, তবে আশা ছাড়তে নেই। হয়তো আমাদের পরের প্রজন্ম এই কষ্টটা পাবে না, হয়তো তাদের জন্য আরো মজবুত বাঁধ তৈরি হবে। আমরা সেই আশাতেই তো বেঁচে আছি, এই আশাটাই আমাদের বাঁচিয়ে রাখবে। ওই দেখো ওরা আসছে, সবাই ফিরছে। আমার মাও আসছে ওই দলে। ওনাদেরকে আবার দেখতে পেয়ে আমার খুব খুশি লাগছে, মনে হচ্ছে এবারে যুদ্ধে আমরা বিজয়ী হয়েছি। নারায়ণ কাকা, নারায়ণ কাকা, তুমিও ঠিক ছিলে। সাহস আর প্রবল ইচ্ছা শক্তি থাকলে সবই করা সম্ভব। হ্যাঁ রে, মালতীকেও দেখতে পাচ্ছি, আমার মেয়েটাও আছে সঙ্গে। যাক ওপরওয়ালা, ওদের ভালো রেখেছেন। ওপরওয়ালা তোমাকে লাখ লাখ ধন্যবাদ আমাদের এই গ্রামটা ফিরিয়ে দেওয়ার জন্য আর আমাদের প্রিয়জনদের ভালো রাখার জন্য। সবার মুখগুলো কেমন শুকনো, ভয়ে, চিন্তা আর অনিশ্চয়তা নিয়ে ফিরছে। আমাদের দেখেই হয়তো ভরসা পাবে, আমাদের ভেঙে পড়তে দেখলে চলবে না। হ্যাঁ, ঠিকই বলেছ। আমাদের শক্ত হয়ে দাঁড়াতে হবে, ওদের বোঝাতে হবে ভয় পাওয়ার কিছু নেই, আমরা তো আছি। সব আবার ঠিক করে নেব, যেমন করে হোক নেবই। একটা যুদ্ধ শেষ হলো, এবার আর একটা নতুন যুদ্ধ শুরু হবে। এভাবেই আমাদের জীবন কাটাতে হবে। আচ্ছা সবাই চলো ওনাদের সাহায্য করি। যুদ্ধ নয় রে, জীবন। মাটি তো আমাদের ছেড়ে যায়নি, আমরাই বা তাকে ছাড়বো কেন? চল এগিয়ে গিয়ে ওদের নিয়ে আসি। সবাই মিলে যখন আছি তখন ভয় কিসের? চল আবার নতুন করে শুরু করা যাক। আমাদের বানভাসী পুরুষের গ্রামে এবার প্রাণের সঞ্চার হবে আবার। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।